আমাদের এই প্রচার মাইকের আওয়াজ এই অঞ্চলের যতদূর অবধি যায় পৌঁছেছে, শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা জানাই। 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশব্যাপী যে নির্বাচন, এই নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটাধিকার প্রয়োগ করার যে দিন ধার্য হয়েছে, এই নিহালনগরবাসী সেই দিন আপনাদের ভোটদান করে একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যিনি আপনাদের হয়ে ভারতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। ভারতবর্ষের বর্তমান অবস্থা সংক্ষিপ্ত আকারে আমার পূর্ববর্তী বক্তা উনি আপনাদের সামনে তুলে ধরেছে। আমি শুধু বলবো, এই নির্বাচনী লড়াইটা শাসক দল, বিরোধী দল তার মধ্যেই সীমাবদ্ধ নয়। লড়াই শুধু বিরোধী দল করছে এটা ভাবনার কোনো অবকাশ নেই। দেশের একটা বিরাট অংশের গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ এই সংবিধানকে যারা, ভারতীয় সংবিধানকে যারা মান্যতা প্রদান করে, মর্যাদা দেয়, সমস্ত অংশের মানুষ মিলে আজকে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আপনাদেরও লড়াই এই নির্বাচনে ভোটদানের মধ্য দিয়ে করতে হবে। আমরা যারা লড়াইয়ে আছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আহ্বান রাখছি, শাসক দলের যিনি প্রার্থী উনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ, আবার উনি লোকসভায় যেতে চাইছেন। ভারতীয় জনতা পার্টি কাকে নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড় করাবে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যারা বিবেচক মানুষ, নিশ্চয়ই আপনাদের কাছে এটা মনে হতে পারে যে একজন লোককে ঘুরিয়ে ফিরিয়ে কেন বিভিন্ন নির্বাচনে দাঁড় করানো হচ্ছে। 2018 সালের আগে এই রাজ্যের বিজেপির অবস্থান কি ছিল এই অঞ্চলে যারা বিজেপি করেন তারা ভালো করে জানেন, যারা 18 সালে বিজেপিকে ভোট দিয়েছেন তারাও জানেন কারা বিজেপি করতেন, আজকে তাদের অবস্থান কি। এখন যারা বিজেপির কাণ্ডারি তারা বিজেপি মতাদর্শে কবে থেকে কাজ করছেন। এই দলটা এই রাজ্যে 1.5% ভোটের মালিক ছিল। একজন নির্দল প্রার্থী যে ভোট পেতেন তার চেয়েও কম ভোট পেতেন। রাতারাতি যখন 2018 সালের আগে দলটা ফুলে ফেঁপে উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষজন গিয়ে বিজেপিকে সমর্থন জানিয়েছে একটা প্রত্যাশা নিয়ে গিয়ে। তাদের আশা ছিল যে ভারতবর্ষের ক্ষমতায় আছে বিজেপি দল, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এই নরেন্দ্র মোদী ত্রিপুরায় এসে বলছেন যে আমরা এই রাজ্যের মানুষের জন্য কিছু করতে চাই, এই রাজ্যটাকে আমরা ডাবল ইঞ্জিনের মাধ্যমে উন্নয়নের পথে নিয়ে যাব। রাজ্যের মানুষ ভেবেছিল যে আমরা যদি বেশি উন্নয়ন পাই, আমাদের এই রাজ্যের যদি বেশি উপকার হয়, তাহলে পরিবর্তনে কি অসুবিধা।
পরিবর্তনের জন্য মানুষ এগিয়ে এসেছেন, পরিবর্তন করেছেন। যারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 বেকার যুবক যুবতীদের চাকরি দেবে, গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, কৃষকদের আয় দ্বিগুণ করে দেবে, এই রাজ্যের শ্রমিকদের তাদের দৈনন্দিন মজুরি 340 টাকা করে দেবে। দেশের সরকার বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা চলে যাবে। দেশের মানুষ এবং এই রাজ্যের মানুষ রাতারাতি অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে পড়বে। তো তাদের প্রতি বিশ্বাস রেখে সেদিন ভোট দিয়ে দেশে যেমন সরকার করেছিল, রাজ্যেও সরকার করে ডাবল ইঞ্জিনের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। আর এই ডাবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের যিনি এই সংসদ নির্বাচনে প্রার্থী, বিপ্লব কুমার দেব। আপনারা জিজ্ঞাসা করবেন না 18 সালে সরকারের মুখ্যমন্ত্রী হয়ে 4 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আপনাদের জন্য কি করেছেন? আপনাদের এই প্রতিশ্রুতিগুলি উনি কতটা বাস্তবায়ন করেছেন? 4 বছর পর কেন ওনাকে পদত্যাগ করতে হলো বা ওনাকে সরিয়ে দেওয়া হলো? ওনাকে সরিয়ে রাজ্য থেকে ওনাকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো। শুনেছিলাম উনি কোনো একটা রাজ্যের প্রভারী হয়ে সেখানে চলে গেছেন। রাজ্যসভার সাংসদ হয়ে উনি এই রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। প্রশ্ন করবেন না যে রাজ্যসভা আপনাদের সরকার রাজ্যসভায় থেকে রাজ্যের মানুষের জন্য কি করেছেন? একজন এই রাজ্য থেকে শুধু নির্বাচিত হয়ে প্রতিনিধি হবেন আর রাজ্যের মানুষের জন্য উনি কোনো কাজ করবেন না। রাজ্যের মানুষের যা প্রয়োজন, যে প্রতিশ্রুতি তারা রেখেছিলেন, এই প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হয়নি? কেন্দ্রীয় সরকার বা আধা সরকারি প্রতিষ্ঠানগুলিতে লক্ষ লক্ষ শূন্যপদ, কেন আজকে এই রাজ্যের বেকাররা কেন্দ্রীয় সরকারের শূন্যপদে চাকরি পায়নি? কার দায়িত্ব এই চাকরি প্রদান করা, তাদের কর্মসংস্থান করা? রাজ্য সরকার 50,000 চাকরির প্রতিশ্রুতি রেখেছিলেন। আজকে 6 বছর বাদে যদি আমরা জানতে চাই, আপনারা যারা গণদেবতা ভোটার, নিশ্চয়ই আপনাদের ঘরের ছেলেরা যুবক, শিক্ষিত যুবক, তাদের জন্য আপনাদের নিশ্চয়ই চাকরি প্রদানের ব্যবস্থা করা এটা প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? কতটা বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে? তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে? বছরের পর বছর শুধু নির্বাচন আসবে আর তাদের জয়লাভ করতে হবে, যে কোনো প্রকারে জয়লাভ করতে হবে। বিজেপি বন্ধুদের বলছি, আপনারা আপনাদের দলের মতাদর্শ নিয়ে কাজ করবেন, আপনারা চাইবেন আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে, কিন্তু এই প্রতিনিধি আপনাদের জন্য কি করছে সেটাও তো বিবেচনা করতে হবে। আমি এই কথাগুলি বলছি এই কারণে যে শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করাকে লক্ষ্য রেখে আর যেন তেন প্রকারে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে আজকে সংবিধান বিপন্ন সারা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই সংবিধানকে রক্ষা করার লড়াই করছে। এই সংবিধানকে জনস্বার্থে, এই দেশের স্বার্থে এটা যেন রক্ষা করা যায় তার জন্য বুক চেতিয়ে লড়াই করছে। আর এই লড়াইটাকে আপনারা খাটো করে দেখবেন, মর্যাদা দেবেন না। শুধু সংসদে নির্বাচনে জয়লাভ করে গেলে আপনার অধিকার যদি হরণ হয়ে যায়, আপনি সেই বিজেপি দলে থেকে কি করবেন? কারণ যারা একসময় বিজেপি করত, আজকে তারা বিজেপিতে অস্তিত্বহীন, তাদের বিজেপি দলে মর্যাদা নেই। যারা আজকে বিজেপিতে আছেন, আপনাদেরও ভাবনার বিষয়, এই বিজেপি করে, বিজেপিকে ক্ষমতাসীন করে প্রতিশ্রুতি যখন পালন হয় না, মানুষের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। একটা সময় নিশ্চয়ই আসছে, এই দেশের মানুষ যেমন বুঝতে পারছে, এই রাজ্যের মানুষও কিন্তু বুঝতে পারছে। আপনাদের কেন্দ্রীয় নেতারা তারা নিশ্চয়ই বুঝতে পারছে জনগণকে ভয় পায়।
জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দান করে, জনগণকে ভয় ভীতি দেখিয়ে বিরোধী দলগুলিকে সন্ত্রাসের মুখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা দেয়, তাদের রাজনৈতিক কর্মীদের ধমকিয়ে তাদেরকে বিভিন্ন হুমকির মুখে ফেলে তাদের ঘর থেকে বেরোতে দেয় না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না। এই গণতান্ত্রিক যে পরিবেশটা, এই পরিবেশটাকে বিপন্ন করে যারা মনে করেন যে দীর্ঘ সময় ক্ষমতায় আজকে থাকবেন, এটা পারবেন না। কারণ জনগণের লড়াই আজকে সারা দেশব্যাপী শুরু হয়েছে।